আমরা আলোচনা করব যোজক, আবেগ, নির্দেশক এবং বাঘর্তের শ্রেণী, চারটা বিষয় নিয়ে, নবম দশম শ্রেণী। কেমন? তোমরা খেয়াল করবে ক্লাস চারটা। যেমন ধরো, যোজকটা কি? যোজক হচ্ছে পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে। অর্থাৎ যোজক কিন্তু সমুচ্চয় অব্যয়ের উপর না। যেমন ধরো, অব্যয় পদ মানে কি? তাহলে অব্যয় যেগুলো অব্যয় মানে নবে, যার কোনো পরিবর্তন হয় না, যার সাথে আকার রেখা যুক্ত করা যায় না, সেটাই হচ্ছে অব্যয়। যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্যটি বাক্যের অথবা বাক্য সাথে একটা পদের সাথে অন্যটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটা থাকে সমুচ্চয় অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বা যোজক। এখন এই যোজক সমুচ্চয় অব্যয় কোনগুলো? যেমন ধরো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, তবে, তবে, বটে, ফলে, এগুলো আরও আছে। যেমন আমরা কতগুলো প্রকার দেখবো এখানে যোজকের। এটা সাধারণ যোজক। যেমন ধরো, এদের যে দুটি শব্দ বা বাক্যকে সংযোগ করে, যেমন রহিম ও করিম এই কাজটি করছে, জলদি দোকানে যাও এবং পাওয়াটিকে নিয়ে আনো। এখানে দেখো তাই, আর, অধিকত, সুতরাং, এগুলো কিন্তু সাধারণ যোজক। আবার দেখো বিকল্প যোজক, সেটা কিরকম? এদের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। যেমন ধরো, লাল বা নীল কলম টান, চা না হয় কফি খান। এখানে দেখো কিংবা, বটে, কিন্তু, অথবা, নতুবা, নয়তো, সেটাও কিন্তু বিকল্প যোজক হবে। আবার দেখো বিরোধ যোজক কোনগুলো? এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোজন ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। যেমন ধরো, এত পড়লাম কিন্তু পরীক্ষা ভালো করতে পারলাম না, তাকে আসতে পারলাম তবু এলো না। এবার দেখো কারণ যোজক, সেটা কিরকম? এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যা একটি অন্যটির কারণ। যেমন ধরো, জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি, বসার সময় নেই তাই যেতে হচ্ছে। তারপর ধরো সাপেক্ষ যোজক, সেটা কিরকম? এদের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। যেমন ধরো, যদি রোদ ওঠে তবে রওনা দেব, যত পড়ছি ততই নতুন করে জানছি। এখানে যে, যদি, যদিও, জন্য, সেটা কিন্তু যোজক। এরপর আবেগ, সেটা কিরকম? আবেগ কিন্তু সেটা কিন্তু আবেগটা মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে, সেগুলিকে আবেগ বলে। যেমন ধরো সংজ্ঞাটা আমরা পরিষ্কারভাবে বুঝি, যে সকল অব্যয় বাক্যে অন্য পদের সাথে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাদেরকে অনন্য অব্যয় বা আবেগ। এই আবেগটা আবার কত রকম হতে পারে? যেমন ধরো, এটা যে সিদ্ধান্ত, সেটা কিরকম? এই জাতীয় শব্দের সাহায্যে কিন্তু অনুমোদন, সম্মতি বা সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয়। যেমন ধরো, হ্যাঁ আমাদের জিততেই হবে, বেশ তবে যাওয়াই যাক। আর হচ্ছে প্রশংসা আবেগ। এ ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন ধরো, সাবাস, এমন খেলাইতে চেয়েছিলাম, বাহ চমৎকার লিখেছে। বিরক্তি আবেগ। এ ধরনের শব্দ অবজ্ঞা, ঘৃণা বা বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন ধরো, ছি ছি, এরকম কথা তার মুখে মানায় না, জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না। তারপর হচ্ছে আতঙ্ক আবেগ। এ ধরনের আবেগ শব্দ আতঙ্ক, যন্ত্রণা বা কাতরতা ইত্যাদি প্রকাশ করে। উফ, কি বিপদে পড়া গেল, বাপরে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা। বিস্ময় আবেগ। এ ধরনের শব্দ কিন্তু বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে। যেমন, আরে তুমি আবার কখন এলে, আহ কি চমৎকার দৃশ্য। করুণা আবেগ। এ ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে। আহা বেচারার এত কষ্ট, হায় হায় আর এখন কি হবে। তারপরে সম্বন্ধ আবেগ। এ ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ধরো, হে বন্ধু তোমাকে অভিবাদন, ওগো তোরা জয়ধ্বনি কর। আর হচ্ছে অলঙ্কার আবেগ। এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। দূর এ কথা কি বলতে আছে, যাকে ওসব কথা থাক। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করলাম যোজক এবং আবেগ। এবার দেখো নির্দেশক আলোচনা করবো। সেটা কি? যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে নির্দেশক হয়। লগ্ন মানে কি? ওই যে সাথে পিছনে যুক্ত হয়, যেমন টাটি, খানাখানি, জন, টুকু, এগুলো। টাটি কি? বিশেষ্য সর্বনাম এবং বিশেষণের সঙ্গে টাটি নির্দেশক হয়। এদিকে রূপান্তর কি? টো এবং টে।
যেমন বাড়িটা, ছেলেটা, এটা সেটা, আমারটা, কিছুটা, একটা, সারাটা, তারপর করাটা, দিনটি, মেয়েটি, কয়েকটি, আরেকটি, এগুলো। খানাখানি কি বিশেষণ শব্দের সঙ্গে খানাখানি বসে। যেমন ধরো ব্যাপারখানা, ভাবখানা, একখানা, আধখানা, মুখখানি, অনেকখানি, এসব ক্ষেত্রে কিন্তু টাটি বসে। যেসব ক্ষেত্রে টাটি বসে সেসব ক্ষেত্রে কিন্তু খানাখানিও বসতে পারে। যেমন বাড়িটা বা বাড়িটি না বলে বাড়িখানা বা বাড়িখানিও বলা যায়। আবার জন দেখো, শুধু মানুষের না কিন্তু জন নির্দেশক ব্যবহৃত হয়। যেমন ধরো বিজ্ঞজন, লোকজন, অনেকজন, কয়জন, সংখ্যার সঙ্গে কিন্তু জন নির্দেশক হতে পারে। যেমন ধরো একজন রাজা, দুজন ডাক্তার। অধিক সংখ্যার বেলায় কিন্তু জন নির্দেশক হয়, যেমন 5 জন, 25 জন, 45 জন। আবার টুকু দেখো, টুকু নির্দেশক কোনো কোনো কিছু সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝায়। যেমন সাবানটুকু, হাসিটুকু, শরবতটুকু, এতটুকু, সময়টুকু, একটু, আটটু, যতটুক, ততটুক। এখানে রূপান্তরটা কি টু বা টুকু হতে পারে, সেটা বোঝাচ্ছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে তোমার বাগর্তের শ্রেণী। কেমন? বাগর্তের শ্রেণী দেখো কি আসছে, সেটা হলো হ্যাঁ, আমরা আলোচনা করেছি যোজক, আবেগ, নির্দেশক। এখন আলোচনা করব বাগর্তের শ্রেণী। দেখো, ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কিন্তু মনের ভাব প্রকাশ করা। মনের ভাব প্রকাশ করতে মানুষ শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে। এগুলো অর্থ কিন্তু মূলত বক্তা ও শ্রোতার মধ্যে সংযোগ ঘটায়। শব্দের বৈচিত্র্যময় অর্থকেই বাগর্ত বলে। আবার বলছি, শব্দের বৈচিত্র্যময় অর্থকে বাগর্ত বলে। বাগর্তের শ্রেণী কি দেখো, শব্দের অর্থ অন্তত 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে তোমার যেখানে তোমার গাঠনিক উপাদান প্রাধান্য পাচ্ছে, আবার কোথাও গাঠনিক অর্থ ছাপিয়ে শব্দের অর্থ ভিন্ন হচ্ছে। তাহলে বাচ্চার তো লক্ষ্য, বাচ্চাদের কি বুৎপত্তি হচ্ছে। যেমন গবেষণা, বাচ্চার তো কি গরু খোঁজা, কিন্তু লক্ষ্যার্থ কি ব্যাপক অধ্যয়ন এবং পর্যটন। ঠিক এরকম বাঁশির বাচ্চার তো কি বাঁশ দিয়ে তৈরি, কিন্তু লক্ষ্যার্থ কি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, এরকম। তাহলে দেখো, এই যে শব্দের অর্থ পরিবর্তন কি, অর্থ প্রসার ঘটতেছে, অর্থ সংকোচ ঘটে, অর্থের উন্নতি ঘটে, অর্থের অবনতি ঘটে, অর্থের বদল ঘটে। বাক্যের অর্থ পরিবর্তন হচ্ছে বিভিন্নভাবে, কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখো, শব্দের অর্থগত পরিবর্তন কেবল রূপ মূলের অর্থের মধ্যে সীমিত থাকে না। বাক্যের প্রয়োগ যদি শব্দের নানা রকম অর্থবোচিত তৈরি হতে পারে। এছাড়া এমনিতেও কিন্তু একটি শব্দের দ্বি অর্থবাচকতা বা বহু অর্থবাচকতা থাকতে পারে। যেমন ধরো, সে মাথায় আঘাত পেয়েছে, তিনি আমাদের গ্রামের মাথা, সে রাস্তার মাথায় অপেক্ষা করছে, আদর দিয়ে দিয়েছে, এটাকে মাথায় তুলেছ, সে আমাদের রক্ষাকর্তা। হ্যাঁ, সে আমাদের রক্ষাকর্তা বটে। এই দেখছো, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা আজকে কি কি আলোচনা করলাম? যোজক, আবেগ, নির্দেশক এবং বাগর্তের শ্রেণী। অনেক ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। অনেক ধন্যবাদ।